নির্ঝর অনেকটা সময় ছায়ার সঙ্গে রাস্তায় কাটিয়ে দিয়েছে। ওর বিবিজান পাশে থাকলে সময়ের কোনো খেয়ালই থাকে না। হাত ঘড়িটার দিকে তাকিয়ে সময় টের পায় নির্ঝর। ছায়ার দিকে তাকিয়ে ছায়ার মাথায় এসে পড়া গাছের পাতাটা সরিয়ে দেয়। চলো ভিলায় ফেরা যাক। জাফরানিয়ার রাস্তা যে বউর সাথে থাকলে এত সুন্দর দেখায় তা জানতাম না। জানলে হয়তো আরো আগে বিয়ে করে ফেলতাম। ছায়া নির্ঝরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কি বলেন? বউ কোথায় পেতেন? হ্যাঁ, আমার সঙ্গে আপনার দেখাটাই ছিল একটা অ্যাক্সিডেন্ট। হুম, অ্যাক্সিডেন্ট না ভেবে চান, ওটা ছিল আল্লাহর থেকে আসা আমার জন্য উপহার, যা আমি আলিঙ্গন করেছি। আমি বুকের ভেতর সামনে রেখেছি। ছায়া মৃষ্টি হাসে, নির্ঝরের কাঁধে মাথা রেখে বলে, আমার জীবনের সব থেকে সুন্দর দিন রাত উভয়ই আপনি, আমার প্রেসিডেন্ট সাহেব। নির্ঝর ছায়ার মাথায় চুমু খায়। ছায়া নির্ঝরের হাত ধরে, নির্ঝর ছায়ার হাতে চুমু খায়। কি হয়েছে? ছায়া এক পা এগিয়ে নিঝড়ের সাথে আরও ঘেঁষে দাঁড়ায়। নিঝড়ের গলার দুপাশে হাত দিয়ে নিঝড়ের দিকে টেনে নেয়। জীবনে প্রথম বউয়ের এমন অস্বাভাবিক কাণ্ড দেখে অবাক হলো নির্ঝর। ছায়া জানি কেমন করছে। নির্ঝর ছায়াকে কোমর বরাবর ধরে সামলাতে চেষ্টা করে, কিন্তু ছায়া বেসামাল হয়ে গেছে। হোয়াট হ্যাপেন্ড বেবিজান? জানি না কিরকম লাগছে। ছায়া কথাটা বলেই নির্ঝরের ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে। নির্ঝর ছায়ার খাওয়া চকলেটের প্যাকেটটা দেখতে পায়। চোখ বড় বড় হয়ে গেছে তার। ইয়া আল্লাহ, এ কি বিপদ! সে নিজের হাতে এটা কিনেছে, কিন্তু খেয়ালই করেনি। করবে কি করে? বউ যে পাগলামি করেছে, মাঝরাতে সময়ই দেয়নি। নির্ঝর বউকে সামলাতে নিলে ছায়া মাতালের মতো আচরণ শুরু করে। প্রেসিডেন্ট সাহেব। নির্ঝর ছায়ার চোখের দিকে তাকিয়ে আছে। ছায়া কাঁদো কাঁদো চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কষ্ট হচ্ছে তো? সরি বেবিজান, আমি তো বুঝতেই পারিনি। ছায়া কিছু না শুনেই নির্ঝরের ওষ্ঠজোড়া আবার আঁকড়ে ধরে। নির্ঝর তাল সামলাতে পারে না, ছায়াকে নিয়ে গাড়ির ব্যাক সিটে চলে যায়। ছায়ার কপালে হাত রেখে ছায়ার দিকে তাকিয়ে আছে। ছায়াও নির্ঝরের দিকে তাকিয়ে আছে। ইটস আনকমফোর্টেবল। আই ডোন্ট কেয়ার। নির্ঝর হেসে ফেলে, যদিও এই সিরিয়াস সিচুয়েশনে হাসির কোনো প্রশ্নই আসা উচিত নয়। ছায়ার কপালে ওষ্ঠ শুয়ে দেয়। এরপর আমাকে ব্লেম করতে পারবে না। তখন জাফরানিয়ার বুকে ভোর রাত। সূর্য ধরণীর বুকে আসবে কিছুক্ষণের মাঝে। নির্ঝর ছায়াকে ঠিকঠাক করে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দেয়। সে ক্লান্ত, ঘুমিয়ে আছে। নির্ঝর ভাবতেই হেসে ফেলে, আজকে কি থেকে কি হয়ে গেল। নির্ঝর গাড়িতে থাকা চকলেটের বাকি টুকরোটা জানালা দিয়ে ফেলে দেয়। তারপর কানে ব্লুটুথ দিয়ে গাড়ি স্টার্ট করে। হ্যালো ডক্টর জাহিন। ইয়েস স্যার, আপনি হঠাৎ করে এই সময় আমাকে? প্যানিক করবেন না, আসলে আমি একটি বিষয় জানার জন্য কল করেছি। জি বলুন। ম্যাডাম ছায়া ঠিক আছে? দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে। মানে? আসলে নির্ঝর সব খুলে বলে। ডক্টর হেসে ফেলে। সমস্যা নেই স্যার, ভুলবশত যেহেতু হয়ে গেছে, করার কিছুই ছিল না। আর এমনিতেও প্রেগন্যান্সির সময় তাতে হরমোন চেঞ্জ হয়। ওনার পাশে থাকুন, এই দিন ওনাকে রেস্ট এবং প্রপার খাবার দিন। ওকে, থ্যাংক ইউ ডক্টর জাহিন। মোস্ট ওয়েলকাম স্যার। নির্ঝর কল কেটে অয়নকে কল করে। অয়নের রাতও মাত্র শুরু হয়েছিল। অনু বুকের মাঝে তখনও নিশ্চুপ হয়ে ঘুমিয়ে আছে। এমন সময় ফোন পেয়ে অয়ন বিরক্ত হয়। টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে নির্ঝরের নাম্বার দেখে চোখ মেলে তাকায় অয়ন। হ্যালো, হাই। তুই কি ঘুম? ভাই, এটা কেমন প্রশ্ন? সরি, বাইরে আয়। আমি তোর ভাবিকে নিয়ে ভিলায় ফিরছি। ভিলায় ফিরছো মানে? তোমরা বাহিরে ছিলে? হ্যাঁ। কি বলো এসব? ভাবির এমন অবস্থায় বাহিরে কি করে? অনেক কাহিনী, তুই মেন গেট খোলার ব্যবস্থা কর। ওকে। অয়ন কল কেটে অনুর দিকে তাকায়। ক্লান্ত সে, ঘুমিয়ে আছে। অয়ন হেসে অনুর কপালে চুমু দেয়। সুন্দরী তোমা। এরপর সে বিছানা ছেড়ে উঠে যায়। অয়ন নাইট ড্রেসের কোটি নিয়ে বেরিয়ে আসে। সিঁড়িতে পা রাখতে অয়ন হঠাৎ অনুভব করে অদ্ভুত কিছু। অয়ন ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে। 2 সিঁড়ি নিচে নেমে সামনে সদর দরজার দিকে চোখ রাখে। কিছু একটা গরমিল লাগছে তার। দ্রুত রুমে গিয়ে রিভলভার নিয়ে রুমে দরজা লাগিয়ে বেরিয়ে আসে অয়ন। সে যা ভেবেছিল, একজন গার্ড ভিলার ভেতরে প্রবেশ করে কিছু সার্চ করছে। অয়ন পেছনে গিয়ে গার্ডের পিঠে বন্দুক ধরে। গার্ড স্ট্যাচু হয়ে হাত উঁচু করে নেয়। কে তুই? স্যার, আমি সদর দরজার পাহারাদার। এখানে কি করছিস?
স্যার ফোনটা ফেলে দিয়েছি, এখানে কোথায় সেটা খুঁজছি। অয়ন দেখে লোকটা ভিলার গার্ডের পোশাকই পরে আছে। অয়ন এক পা পিছিয়ে নেয়। গার্ডটা ফিরে তাকায়, মাথা নামিয়ে অয়নকে গ্রিট করে। সরি স্যার, আই এম সরি। এরপর ডিউটিতে থাকাকালীন ভিলার ভেতরে এভাবে আসবে না। আর হবে না স্যার। অয়ন লোকটাকে ছেড়ে দেয়, তবে একটা খটকা লাগে তার। এরপর সে মেইন গেট খুলে দেয়। নির্ঝর বাইরে ছিল। ভেতরে এসে দেখে অয়ন দাঁড়িয়ে আছে। নির্ঝর বেরিয়ে ছায়াকে পাজা কোলে তুলে নেয়। ভাই, আপনি ছিলেন কোথায়? সেটা পরে বলছি। আমি ক্লান্ত, ঘুম প্রয়োজন। তুই আমার কথা শোন। বলো। নির্ঝর কিছুটা হেজিস্ট্রেট করে বলে। উত্তরের আকাদ নদীর পাশে যে রাস্তা আছে, সেখানে কি সিসিটিভি আছে? হ্যাঁ, আছে। তোমার আদেশের ফলে সব জায়গায় স্পাই ক্যামেরা লাগানো আছে। সেটা প্রায় 5 থেকে 6 বছর আগে থেকেই। রাস্তার ফুটেজ রাত 2:30 থেকে 4টা পর্যন্ত ডিলিট করে দিস। ওখানে সাধারণত এত রাতে কোনো গাড়ি চলাচল করে না। 1 মিনিট তুমি সেখানে ছিলে। এত ভেবে লাভ আছে? যা বলছি তাই কর। তুই ডিলিট করবি, অন্য কাউকে যেন দেখতে না দিস। অয়ন হেসে ফেলে। ওকে। নির্ঝর ভেতরে চলে যায়। অয়ন শব্দ করে হেসে দেয়। এরপর কল করে নাবিলকে। হ্যালো বস, এত রাতে? সকাল হয়ে গেছে, উঠে পড়ো। বস, আমার একটা ফুটেজ লাগবে। ওটা কোনো অফিসে আছে, বের ওকে। অয়ন কল কেটে ভেতরে চলে আসে। হি ইজ ক্রেজি ম্যান। সকাল গড়িয়ে দুপুর করেছে। মিসেস চৌধুরী বসে চৌধুরী বাড়ির নতুন অতিথির জন্য একটা সোয়েটার বুনছে। তিনি কুরুচ কাটার কাজ খুব ভালো জানেন। অনু বসে দেখছে চাচি শাশুড়ির কাজ। চাচি আম্মা, আপনি কি সুন্দর করে এসব পারেন, আমি অবাক হচ্ছি। মিসেস চৌধুরী হাসলেন। হ্যাঁ, অনেক বছর আগে শখের জন্য শিখেছিলাম। ওয়াও, ভীষণ সুন্দর। মিসেস চৌধুরী হাসলেন। এমন সময় সেখানে চোখ মুছতে মুছতে ছায়া প্রবেশ করে। মা কি করছো? আরে ছায়া, আয় মা, দেখ তোর বাচ্চার সোয়েটার বুনছি। ছায়া শাশুড়ির পাশে বসে। ওয়াও, কি মিষ্টি কালারটা। হ্যাঁ চাচি, অনেক সুন্দর পারে। রিনিতা বেগম কিছু ঠান্ডা শরবত নিয়ে ওদের সাথে জয়েন দিল। কি নিয়ে গল্প চলছে? সোয়েটার নিয়ে। ভাবি অনেক সুন্দর পারে, আমার অয়নকেও দিয়েছিল, সাথে রচিকেও। নিঝর ভাইকে? ওর সময় পারতো না। ওহো, ভাইয়া মিস করছো? ছায়া শরবত নিয়ে একটা চুমুক দেয়। উনি উল পছন্দ করে না। ছায়ার কথায় আনিকা বেগম হাসলেন। ঠিক বলেছ, আমার মনে হয় জানলেও কাজ হতো না। ছেলেটা সত্যি উল পছন্দ করে না, যত সফটই হোক না কেন। সন্ধ্যার কিছুক্ষণ পর নির্ঝর আর অয়ন বাড়িতে ফেরে। নির্ঝরের গাড়ির শব্দ শুনে ছায়া একটা দৌড় লাগায়। অনুর হয়েছে মহাজ্বালা। এই মেয়েটার মনেই থাকে না সে যে প্রেগনেন্ট। ছায়া দৌড় দিলেই ছায়ার পেছন দৌড় লাগায় সে। ছায়া, তুমি প্রেগনেন্ট ভুলে যেও নাকি। থেমে যায় ছায়া, পেছন ফিরে তাকায়। অনু রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে ছায়ার দিকে। সরি। এরপর সরিতে কাজ হবে না। কিছু হয়ে গেলে কি করব? এরকম ভরা পেটে কেউ দৌড়ায়? সরি আপু। এমন সময় সেখানে নির্ঝর এসে দাঁড়ায়। কি হয়েছে? দেখুন না ভাইয়া, শুধু দৌড়াই। ছায়া ফিরে নির্ঝরের দিকে তাকায়। অনু নালিশ করলেও ছায়ার চোখ এড়ায়নি নির্ঝরের বাম হাতের ক্ষত, যেটা ব্যান্ডেজ করা হয়তো কিছুক্ষণ আগেই লেগেছে। আল্লাহ, কি হয়েছে আপনার? ছায়া গিয়ে নির্ঝরের হাতটা নিজের মুঠোয় নিয়ে নেয়। কি হয়েছে এখানে? তেমন কিছু না। মিথ্যে কেন বলছেন? কিছু তো হয়েছে। কতটা ক্ষত হয়েছে এখানে? অয়ন পেছন থেকে ভেতরে প্রবেশ করতে করতে বলে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ভাবি, এত ভয় কেন পাচ্ছেন? এদিকে অয়নেরও হাতটা কেটে গিয়েছে। অনু এবার লক্ষ্য করে সেটা। আল্লাহ, কি হয়েছে আপনাদের? সামান্য চোট, আসার সময় একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। একটু অ্যাক্সিডেন্টে এত কাটে না। ছায়া এগিয়ে নির্ঝরের হাত ধরে নেয়। ছায়ার চোখে পানি টলমল করছে। নির্ঝর অয়নকে ইশারা করে। অয়ন বক বক করতে থাকা অনুকে নিয়ে চলে যায় সেখান থেকে। কিছু হয়নি বিবেচান, এত চিন্তা কেন করো? আমার কষ্ট হচ্ছে তো। আপনি কেন এমন করলেন? কিছু হয়নি আমার জান। নির্ঝর ক্ষত হাতেই বউকে পাজা কোলে তুলে নেয়। আরে কি করছেন? নামান, আপনার হাতে ব্যান্ডেজ। এরকম হাজারটা ক্ষত নিয়ে তোমাকে ওঠাতে পারে, সে শক্তি আমার আছে। ছায়া চুপচাপ নির্ঝরের বুকে মাথা রেখে থাকে।
অসম্ভব মায়া এই পুরুষের প্রতি তার। নির্ঝর ছায়াকে নিয়ে রুমে আসে। হাতটা কতটা কেটে গেছে? ঠিক হয়ে যাবে। ছায়ার নাকে চুমু দিয়ে নির্ঝর ওয়াশরুমে চলে যায়। ছায়া ভাবে দুই ভাই একসাথে কি করে এত বড় ক্ষত বানালো। সিংগাহদা ভবনে আতিফ চৌধুরী আর আতিক চৌধুরী মিলে কিছু সিস্টেম ঠিক করার চেষ্টা করছে। আতিক চৌধুরী মাথায় হাত দিয়ে বসে পড়ে। এত প্যাচ কবে ঠিক হবে ভাইজান? আমার তো মাথায় চুল থাকছে না। আতিফ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলেন। জানি না। দুজন সামনের দিকে তাকিয়ে আছে। আদনানকে সাহায্য করা কিছু ক্রিমিনাল তখনও বাহিরে দেশের ভেতর ঘুরে বেড়াচ্ছে। সমস্যা হলো তাদের শনাক্ত করাটা কঠিন বিষয়। আদনান তখনও বন্দী, কিন্তু তাকে যারা সাহায্য করছে তাদের ভেতর সবাইকে খুঁজে পেতে হলে সত্যি বেশ কাঠখড় পোড়াতে হবে। এত সহজ না অচেনা একজন অপরাধীকে শনাক্ত করা। এদিকে ওরা সংখ্যা বেড়ে গেলে অরাজকতা সৃষ্টি করতে পারে পুনরায়। চৌধুরী ভিলা। নির্ঝর শাওয়ার সেরে রুমে এসে দেখে ছায়া বসে আছে সেভাবেই। নির্ঝরের হাতের তোয়ালেটা রেখে ছায়ার সামনে এসে বসে। ফ্লোরে হাঁটু গেড়ে বসে ছায়ার হাতটা নিজের হাতের মাঝে নিয়ে নেয়। এত দুশ্চিন্তা কিসের? ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে বলে, আপনাকে হারানোর ভয় আমায় তাড়া করে বেড়ায়। আমার জীবনের ওই ভয়ানক দিনের কথা আমি কখনোই ভুলবো না। ধীরে ধীরে আপনি আমার জীবন হয়ে গেছেন প্রেসিডেন্ট সাহেব। এই দেশের থেকেও এখন আমার আপনাকে বেশি প্রয়োজন। ছায়ার কথাগুলো মনোযোগে লাগার মতো। নির্ঝর মৃদু হাসলো। ছায়ার একটু রাগ হলো। লোকটা সবসময় তাকে হেসে উড়িয়ে দেয়। ছায়া নির্ঝরের ঘাড় ধরে ওর ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে। এমন কাণ্ডে নির্ঝরের চোখ বড় বড় হয়ে যায়। কিছুক্ষণ পর ছায়া ছড়ে আসতেই নির্ঝর বলে, তুমি কিন্তু দিন দিন আমার মতো হয়ে যাচ্ছ বিবেজান। আপনি আমার বর না? হ্যাঁ, তোমারই। মৃত্যুর আগ পর্যন্তই মির্জা মেহেরিন ছায়ার স্বামী হয়ে থাকবে। আপনার মৃত্যু আমি সইতে পারবো না। আপনি থাকতেই যেন আল্লাহ আমায় মৃত্যু দেয়। তাছাড়া স্বামী ছাড়া স্ত্রীর কোনো মূল্য নেই তো। এত কিছু কবে বুঝতে শিখলে? আমার পাশে বসুন। নির্ঝর উঠে বসে ছায়ার পাশে। ছায়ার মাথাটা নির্ঝরের কাঁধে রাখে। যেদিন প্রথম এই বাড়িতে এসেছিলাম সেদিন আমি জানতাম আমাকে হয়তো তেমন কেউ পছন্দ করবে না। খুব কান্না পেত এটা ভেবে। নিজের বাড়িতে একটা রাজকুমারীর মতো বড় হয়েছি আমি, আর এমন একটা বাড়িতে এসে পড়লাম যেখানে কেউ কাজের লোকেরও দাম দেয় না। যেদিন মা প্রথম আমায় বকেছিল, বলেছিল নির্ঝরের বউ সোনা ছাড়া এরকম সাদামাটা থাকে না, সেদিন ওনার রাগটাই দেখেছিলাম, তার পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখিনি আমি। উনি সেদিন সব গয়না আমাকে খুলে দিয়ে দিল। একটাবার নিজের কথাও ভাবলো না। গয়না তো মেয়েদের খুবই পছন্দের হয়। এরপর যতবারই মা আমায় বকতো ততবারই বালা দুটো আমার বোঝা মনে হতো। কিন্তু ওনার ভালোবাসা আমি এখন বুঝি। দাদির কাছে শুনেছি, আমি যেদিন জ্ঞান হারিয়েছিলাম বাড়িতে কেউ ছিলেন না। মা সেদিন বলেছিল আমার নির্ঝরের বউকে কেউ হাত লাগাবে না, আমার নির্ঝরতা সহ্য করতে পারবে না। বুঝলাম তবে মা আমাকে কতটা সম্মান করে। তারপর দেশের উপরে এত বড় একটা ষড়যন্ত্রের সমস্যাটা ঘটলো। বুঝলাম ওনার মতো শক্ত হতে হবে সবকিছুতে। আমি যাকে পাশে পেয়েছি সেটা হলো আপনি, যাকে ছাড়া জীবনের কোনো কিছুই পুরো নয়। নির্ঝর কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। ছায়ার মাথায় চুমু খায়। ছায়াকে জড়িয়ে রাখে নিজের সাথে। তার মাথায় চিন্তার ভাঁজ, তবে সেটা কিসের চিন্তা তা জানা গেল না। অয়ন রুমে এসে ছাওয়ার নিয়ে বাইরে বের হয়ে দেখে অন্য অনমনস্ক হয়ে হাতে ফার্স্ট এইড বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। অয়ন হেঁটে অনুর সামনে এসে দাঁড়ায়। কি ভাবছো? অয়নের ডাকে ধ্যান ফিরে অনুর। কই কিছু না তো। কিছু তো ভাবছো। কি ভাবছো দ্রুত বলো। অনু প্রথম অয়নের হাত ধরে ওকে বিছানায় বসায়। এরপর অয়নের হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এরপর অয়নের দিকে তাকায়। ছায়া ছোট মানুষ, অনেক কিছু বোঝে না। আমি ওর থেকে বড়, অনেক কিছুই বুঝি। আমি এটাও বুঝতে পারছি আপনাদের ঝামেলা এখনো মেটেনি। আমাকে প্লিজ দয়া করে বলুন কি হয়েছে। এত টেনশন নিয়ে আমি ঘুমাতে পারি না। অয়ন হাসে। অনুকে জড়িয়ে ধরে অনুর ঘাড়ে ওষ্ঠ শোয়ায়। ভালোবাসো আমায়? হ্যাঁ, অনেক বেশি। অয়ন অনুর জামার ভেতর হাত ঢুকিয়ে দিতে অনু সরে আসতে নেয়, কিন্তু পারে না। কি করেছেন? ভালোবাসছি। মাত্র সে স্বীকার করলে আমায় ভালোবাসো, তাহলে প্রমাণ দাও। অনু বেশ বুঝতে পারে এটা তাকে এভয়েড করার মাধ্যম, কিন্তু সে কিছু বলে উঠতে পারে না। এই শক্তির সঙ্গে পারা সম্ভব নয়। ধীরে ধীরে সময়ের সাথে অনু আর অয়নের কামরার আবহাওয়া বদলে যেতে থাকে। অয়নের স্পর্শে অনু নিজেকে খুঁজে পায়, নিজের অস্তিত্বের সবটা খুঁজে পায়। অনুকে একেবারে ক্লান্ত করে তারপরে ছাড়ে অয়ন।
এই মুহূর্তে তার প্রশ্নের সম্মুখীন হতে চায় না অয়ন। আসলেই মেয়েটা বোঝে, তাকে অনেকটা বোঝে, কিন্তু নির্ঝর এমন একটা মানুষ, ওকে বোঝার ক্ষমতা কারোরই নেই। স্বয়ং ছায়া যতই লাফালাফি করুক না কেন, নির্ঝর ঘোরের ভেতর থেকে ছায়ার চাইলেও নিস্তার নেই। ছায়া অবুঝ ওদের সংসারটা টিকে আছে নির্ঝরের অস্তিত্বের ওপর। ভালো না বাসলেও ছায়া নির্ঝরেরই থাকতো। সেটা ছায়া চাইলেও ভালো, না চাইলেও জোরপূর্বক। নির্ঝর বাঁকা হাসে, ছায়ার ভরা পেটে হাত রাখে। ড্যাড ইজ ওয়েটিং বেব। ফ্রান্সকো সিল্ট প্রেসিডেন্ট ছাড়া জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। হাতের চিঠিটা মুড়ে ফেলে সে। বাবা হচ্ছে মিস্টার চৌধুরী, আমাকে কানা বানিয়ে খুব ভালোই আছো, ভয় নেই। সব সময় সবার এক থাকে না। আমিও প্রেসিডেন্ট সারা, এরপর তোমার সঙ্গে প্রেসিডেন্ট বেশে নয়, বান্ধবী হয়ে দেখা করব। ছায়া মাথায় মৃদু করে হাত বুলিয়ে দিচ্ছে নির্ঝর। রাত গভীর হলেও নির্ঝর তখনও জেগে আছে। মাথায় তার কিছু একটা ঘোরাফেরা করছে। ছায়ার কপালে একটা গাঢ় চুমু খায় নির্ঝর। ঘুম না এসেও মোটেই বিরক্ত লাগছে না তার। মনে হচ্ছে ওকে দেখেই জীবন পার করে দেওয়া যাবে। গত কিছুদিনে হওয়া প্রতিটি বিষয় নির্ঝরের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে আছে। আর পুরোটা দিনে এটাই একটু সময় যখন নির্ঝর রিল্যাক্স করে। নির্ঝর ছায়ার শাড়ির আঁচলটা পেটের ওপর থেকে সরিয়ে দেয়। পেটে হাত রাখতে অনুভব করে বাচ্চাটা নড়াচড়া করছে। এ এক অদ্ভুত অনুভূতি। নির্ঝর সেখানে আলতো করে কান পাতে, গাল স্পর্শ করায়, বেশ অনুভব করতে পারে বাচ্চাটা নড়াচড়া। নির্ঝর সেখানে চুমু খায়। নিশ্চিন্তে নির্ঝর একজন দায়িত্বশীল বাবাও হবে। তার পাগলামি ঠিক সেই আগাম বার্তা দিচ্ছে। ছায়া এবং তাদের সন্তানকে নিয়ে তার ভবিষ্যৎ জীবন। নির্ঝর ছায়ার পাশে আবারও কাত হয়ে শুয়ে পড়ে। এই রাত যেন তার খোলা চোখের সাক্ষী, আর সাক্ষী যে কতটা পাগল তার বউয়ের জন্য। নির্ঝরের নড়াচড়া অনুভব হওয়ায় ছায়া ঘুম ঘুম চোখ মেলে সোজা তাকায় নির্ঝরের দিকে। ঘুমাননি? হ্যাঁ। কি করছেন তাহলে? আপনাকে দেখার কি শেষ হবে কোনোদিন? ছায়া হেসে ফেলে। নির্ঝর সেই হাসি মাখা গালে চুমু খায়, কিন্তু হঠাৎ করেই ছায়া ব্যথায় কাতরে ওঠে। নির্ঝর দ্রুত উঠে বসে। কি হয়েছে? উফ, তোমার বাচ্চাটা ভীষণ পাজি। আমার পেটটাকে ফুটবল পেয়েছে। সত্যি ছায়ার চোখের সাদা অংশ প্রায় বের হয়ে এসেছে। নির্ঝর ব্যস্ত হয়ে যায়, উত্তেজিত হয়ে কি করবে বুঝতে পারে না। ছায়া নির্ঝরের হাত ধরে বসে। এত ব্যস্ত হবার কিছু নেই, আপনার বাচ্চাটা এমনই। আমরা কাল হসপিটালে যাব, এরকমটা কেন হয় সেটা জানতে হবে। ছায়া মৃদু হাসে। আপনার বাচ্চাটা মাথা আমার বুকের দিকে, তাই যখন নড়াচড়া করে তখন ভীষণ কষ্ট হয় আমার। নির্ঝর ছায়ার হাত ধরে রাখে, দু একটা চুমু খায় হাতে। সকাল 10টা, চৌধুরী ভিলায় সবাই মিলে ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। জাওহিদা চৌধুরী সোজাসুজি বসে আছে একেবারে সামনের চেয়ারে। পরিবারের সবাইকে একসাথে দেখে তার ভীষণ ভালো লাগে, তাই তো তিনি সর্বদা ওই চেয়ারটায় বসেন। আনিকা বেগম আর রিনিতা বেগম খাবার বেড়ে দিচ্ছেন সবাইকে। ছায়া খাবার সামনে নিয়েই মুখ ফিরিয়ে নেয়। আহ্লাদি স্বরে শাশুড়িকে বলে, আমি এগুলো খাবো না। তাহলে কি খাবে মা তুমি? ঝাল ঝাল কিছু খাবো। ছায়ার কথা শুনে নির্ঝর ছায়ার দিকে তাকায়। সাত সকালে ঝাল ঝাল খেলে পেট খারাপ করবে। না, কিছু হবে না, মুখ বলো না, ঝাল ঝাল কিছু খাবো। নির্ঝর কিছু বলবে, কিন্তু আনিকা বেগম ইশারা করে থামিয়ে দেয়। ছায়া, এখন ঝাল ঝাল কিছু খেলে যদি সমস্যা হয়, তুই তো ওষুধ নিতে পারবি না। বাচ্চাটার জন্য কষ্ট করে এই হেলদি ব্রেকফাস্ট করে নে, এরপর জমিয়ে ঝাল খাবার খাওয়া যাবে। ছায়ার মন খারাপ হয়ে যায়। অয়ন তাকিয়ে তাকিয়ে দেখছে ওকে কত নর্মালি হ্যান্ডেল করে চাচি আর ভাই। একটুও রাগ দেখায় না। এই সময়টাতে কি এরকমই হয়? বাচ্চা হয়ে যায় সবাই। অনু হাসছে ছায়ার করুণ দশা দেখে। এত ঝাল কিভাবে খায় কে জানে। পটকা মরিচে 4-5টা একসাথে খেয়ে ফেলতে পারে সে। ব্রেকফাস্ট শেষ করে নির্ঝর আর অয়ন বেরিয়ে যায়। আতিফ চৌধুরী আর আতিক চৌধুরী পেছনে বের হয়। নির্ঝর রাস্তার দিকে তাকিয়ে আছে। অয়নও সোজা গাড়ি চালাচ্ছে। দুজনের ভেতর নীরবতা, কিন্তু ওদের কপালে চিন্তার ভাঁজ। তবে দুজনের মধ্যকার নীরবতা ভেঙে অয়ন বলে, ভাই। হ্যাঁ। আই হ্যাভ অ্যান আইডিয়া। কিসের জন্য? চলো প্রেসিডেন্ট সারাকে আমন্ত্রণ জানাই দেশ ভ্রমণে আসার জন্য। সিরিয়াসলি? হ্যাঁ, এতে আমাদের বন্ধুত্ব গাঢ় হবে। বুঝায় বল। অয়ন হাসে। নির্ঝর ভ্রু যুগল কুঁচকে ফেলে। ফ্রান্সকো সিল্ট রাজধানীর একটা 5 তারকা হোটেলে বসে মদ পান করতে ব্যস্ত প্রেসিডেন্ট ছাড়া।
খুবই কম বয়সে বাবার গদি পেয়ে যাওয়ায় তেমন কোনো সমস্যার সম্মুখীন তাকে কখনোই হতে হয়নি। কর্মের ক্ষেত্রে সে খুবই সচেতন, অত্যন্ত সুন্দরী একজন মহিলা। প্রেসিডেন্টের দায়িত্ব বাদেও নিজের জীবনে সে সব কিছুই করে যা একজন অল্প বয়সী মেয়ের স্বপ্ন থাকে। আপাতত এখানে পুল পার্টি হচ্ছে। হঠাৎ করেই সারা ডান হাত তাকে একটা সন্দেশ দেয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জন্য একটা দাওয়াত নামা এসেছে। সারা উঠে বসে। কোন দেশ থেকে? জাফরানিয়া। সারা অবাক হয়ে যায়। হোয়াট? জি। দাও। সারা রাষ্ট্রীয় দাওয়াত নামটা হাতে নিয়ে খুলে দেখে। মাননীয় রাষ্ট্রপতি, জাফরানিয়ার পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের ঐতিহ্যবাহী 3 দিনের শীত উৎসব আগামী 15 থেকে 16 আগস্ট 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে জিলবের হৃদয়ে। এ উপলক্ষে আমি আপনাকে উৎসবে যোগ দেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আপনার উপস্থিতি আমাদের জন্য গৌরবের বিষয় হবে এবং 2 দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। আমরা আপনার যাত্রা আতিথেয়তার সব ব্যবস্থা করব। আপনার সদয় সম্মতির অপেক্ষায় রইলাম। শ্রদ্ধা সহ নির্ঝর চৌধুরী, রাষ্ট্রপতি জাফরানিয়া। প্রেসিডেন্ট সারা উঠে দাঁড়ায়। হোয়াট? ও কি আমায় আমন্ত্রণ জানাচ্ছে? এটা কি সত্য নাকি আমি ভুল দেখছি? সারা 4 বার চিঠিখানা পড়ে। মাই গুডনেস, আমি অবশ্যই যাব নির্ঝর। ওয়েট করো, আমি আসছি। জাফরানিয়ার নির্ঝর আর অয়ন বসে আছে দুজন সামনাসামনি। 6 দেশের প্রেসিডেন্ট আসবে, আমাদের কত কাজ। এত কিছু কিভাবে করব ভাই? করতে হবে। প্ল্যানটা আলটিমেটলি আমার নয়। অয়ন টেবিলে মাথা রাখে। চিপকো প্রেসিডেন্ট সারাও আসবে। শত্রুও বটে। তুমি তো ফেসে যাওয়া ভাই। ভাবে ওনাকে আমার সাথে চিপকে থাকতে দেখলে কি করবে ভাবতে পারো? নির্ঝর অয়নের দিকে তাকিয়ে আছে, কারণ প্ল্যান তো তারই ছিল, আবার সেই ভয় দিচ্ছে। সরি ভাই, ভুল হয়ে গেছে। চৌধুরী ভিলা, অনু আর ছায়া দুজনে বসে গল্প করছে। ছায়া অনেকক্ষণ বসে থেকে এবার অনুর কোলে বালিশ দিয়ে শুয়ে পড়ে। মাজায় ব্যথা করছে তার। আপু, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কি এখন অয়ন ভাইয়াকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারো? অনু মৃদু হাসে। না। আমিও পারি না। বলেছিলাম না, একটা সময় আসবে যখন তুমিই তাকে সব থেকে বেশি ভালোবাসবে। জানো, আমিও ওনাকে ভীষণ ভালোবাসি। জানি। ছায়া হাসে, তবে তার চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে। অনু ছায়ার মাথায় হাত রাখে। ঘুমাও। ছায়া ঘুমিয়ে যায়। অনু ফোন রিলস দেখছে, তবে অন্য হাত ছায়ার মাথায়। শীতের শুরুর দিকের সময় এখন জাফরানিয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে, এরপর অনেক ঠান্ডা পড়বে আর তারপর পড়বে বরফ। অনু আকাশের দিকে তাকায়। এই মেয়েটা না থাকলে চৌধুরী বাড়ি কেমন ফ্যাকাশে দেখা যায়। অনু লক্ষ্য করলো ছায়া ঘুমের মাঝেও কেমন করে ওঠে। বাচ্চাটা হয়তো একটু বেশি নড়াচড়া করে। ছোট মানুষ ব্যথা সইতে পারে না। হঠাৎ করেই একজন সার্ভেন্ট এসে অনুর সামনে দাঁড়ায়। ম্যাডাম। হ্যাঁ বলো। কিছু মেডিকেল রিপোর্ট ম্যাডাম ছায়ার, মাত্র দিয়ে গেল একজন। আমাকে দাও। সার্ভেন্ট অনুকে রিপোর্টটি দিয়ে স্থান ত্যাগ করে। অনু ফার্মাসিস্ট নিয়ে পড়ালেখা করেছে, তাই মেডিকেল রিপোর্ট সে দেখতে পারে। অনু রিপোর্টগুলো হাতে নিয়ে ভালো করে দেখে শুরু করে। অনুর চোখ বড় বড় হয়ে যায়। ছায়ার রক্তশূন্যতা অনেক, এই জন্য দিন দিন এরকম দুর্বল হয়ে যাচ্ছে। অনু ছায়ার দিকে তাকায়, মুখটাও কেমন ফ্যাকাশে দেখাচ্ছে তার। আল্লাহ, ভাইয়ার সঙ্গে কথা বলতে হবে। অনু চিন্তায় পড়ে গেল। চিন্তার বিষয়ও বটে, এটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। ডেলিভারি ডেটও চলে আসছে সামনে। হঠাৎ করে চোখ খুলে তাকায় ছায়া। অনুকে চিন্তিত দেখে উঠে বসে সে। কি হয়েছে আপু? ছায়ার ডাকে ধ্যান ফেরে অনুর। ছায়া, কিছু না। তুমি কখন উঠলে? মাত্র। আমার ঘাড় ব্যথা করছে। চলো রুমে দিয়ে আসি। তোমার পা দুটো ব্যথা করে দিয়েছি আমি, তাই না? ছায়ার কথায় অনু হাসে। মোটেও না। ছায়া, আমার কথা শোনো। বলো। মাথা ঘুরায় কখনো? ঝিমঝিম লাগছে চারিদিকে? হ্যাঁ, দিন দিন কেমন নিস্তেজ হয়ে যাচ্ছি। মাঝে মধ্যে মাথা ঘুরায়, শরীর ক্লান্ত লাগে। কেন বলো তো? এটা তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ স্বাভাবিক। চলো রুমে চলো। ছায়া অনুর সঙ্গে রুমে চলে আসে। তোমার পা ফুলেছে বোধ হয়। আমি তেল মালিশ করে দিই? না না, তুমি পায়ে হাত দেবে না। তুমি রেস্ট করো গিয়ে। আমি একটু ঘুমোলে ঠিক হয়ে যাব।
ছায়া শুয়ে পড়ে। অনু কিছু বলে না, ঘুমটা বেশি প্রয়োজন এখন। অনু নিচে চলে আসে। আনিকা বেগম সার্ভেন্টদের বোঝাচ্ছেন কি কি রান্না করবে। অনু গিয়ে চাচি শাশুড়ির সামনে দাঁড়ায়। চাচি, হ্যাঁ বলো। স্যার প্রতিটি খাবারে রক্ত হবার সব সবজি রাখতে বলেছে তো। কি হয়েছে বৌমা? আসলে কি হয়েছে? হঠাৎ করে পেছন থেকে নির্ঝরের কণ্ঠ শুনে মৃদু কেঁপে ওঠে অনু। ও ভাইয়া, আপনি ভয় পাইয়ে দিলেন। সরি, কিন্তু কি হয়েছে? অনু গিয়ে রিপোর্টটা নিয়ে আসে। এটা দেখুন, আজ দিয়ে কেউ ছায়ার রিপোর্ট। নির্ঝর সেটা খুলে দেখে। কি বোঝাচ্ছে এখানে? রক্ত শূন্যতা রয়েছে ছায়ার। সময় যত ঘনিয়ে আসবে ওর তত বেশি সমস্যা হবে। নির্ঝর দ্রুত ফোন বের করে ডক্টরকে কল করে। হ্যালো ডক্টর। মাননীয় দেশ প্রধান, আমি আপনাকে কল করছিলাম। আপনি রিপোর্ট দেখেছেন? হ্যাঁ, আমার কাছে রিপোর্টগুলো মাত্র এসছে। হোয়াটস দ্য প্রবলেম ডক্টর? মিসেস চৌধুরীর হার্ট সার্জারির পর ওনার শরীরটা বেশি একটু ভালো ছিল না। তখন রক্তের প্রয়োজন হয়েছিল, যে পরিমাণ তাকে দেওয়া হয়েছিল, কিন্তু তারপর থেকে ওনার শরীরের রক্তশূন্যতা বেশি বেড়েছে। উনি বেশ অনেক দিন ধরে অ্যানিমিয়ায় ভুগছেন। দেখুন, গর্ভ অবস্থায় এটা স্বাভাবিক, কিন্তু মারাত্মকভাবে বিপজ্জনক। আসলে বাল্যবিবাহ হলে এরকম চিত্র বেশি দেখা যায় না। ওনাকে দেখতে প্রাণসচ্ছল দেখা গেলেও ওনার ভিতরে থেকে বেশ ক্ষতি হয়ে যাচ্ছে। ওনার খাবারের দিকে লক্ষ্য রাখুন। এই স্টেজে এসে কোনো দিকেই যাওয়া সম্ভব না। হ্যাঁ, তবে ওনাকে আয়রন ইনজেকশন দিতে পারি আমি, এবং কিছু ট্রিটমেন্ট। আপনি কাল একবার ম্যাডাম ছায়াকে হসপিটালে নিয়ে আসবেন। ডক্টরের কথা শুনে নির্ঝরের কেমন একটা লাগতে থাকে। মনে হচ্ছে সব কিছু আবার স্তব্ধতায় ঘিরে এসেছে। নির্ঝর বসে পড়ে কাউচে। অনু চাচি শাশুড়ির দিকে তাকায়, আর আনিকা বেগমও অনুর দিকে তাকায়। অনু গিয়ে নির্ঝরের সামনে বসে। ভাইয়া, প্রতিবার যখন মনে করি এখন সব ঠিক আছে, তখনই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। আমি একটা মানুষ, আমি যাকে হারানোটা সহ্য করতে পারবো না, তাকে নিয়ে কেন বারবার রিস্ক আসে আমার জীবনে? আই ক্যান্ট টলারেট অনু। ইটস হার্টিং মি, ইটস ফাকিং হার্ট মি। আই ক্যান্ট লিভ উইদাউট হার। আই ফাকিং লাভ হার। শেষের কথাটা চিৎকার করে বলে নির্ঝর। অনুসহ আশেপাশের সার্ভেন্টরা কেঁপে ওঠে। ভাইয়া। অনু চাচি শাশুড়ির দিকে তাকায়। আনিকা বেগম ছেলেকে জড়িয়ে ধরে। ঠিক হয়ে যাবে সব। আম্মু, তুই আমার ধৈর্যশালী সন্তান নির্ঝর। তোর জন্মের সময় আমারও অ্যানিমিয়া হয়েছিল, তবে ছায়ার যেহেতু আগে একটা সার্জারি হয়েছে সেহেতু এটা আলাদা বটে, কিন্তু কোনো কিছুই অসাধ্য নয়। তুই একজন দায়িত্বশীল প্রেসিডেন্ট, স্বামী, ছেলে, ভাই, ভবিষ্যতে একজন বাবাও হবি। এত ভেঙে কেন পড়ছিস? সময় দে, আল্লাহ আছে। তোর থেকে তোর নিঃশ্বাস নিলে তুই বাঁচবি কি করে বাপ? নির্ঝর মায়ের বুকে মাথা ঠেকিয়ে চুপ থাকে কিছুক্ষণ পর নির্ঝর সোজা হয়ে বসে। আম্মু, আমি 2 মাস কোনো রিস্ক নিতে চাই না। আমি জানি দেশের আমাকে প্রয়োজন, কিন্তু আমার স্ত্রীর এই মুহূর্তে আমার সব থেকে বেশি প্রয়োজন। তুই যে সিদ্ধান্ত নিবি তোর বাবা, চাচা, অয়ন সেটাই মানবে, কথা দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, আপনার সিদ্ধান্তের সাথে আমিও একমত আছি। নির্ঝরের রুমে বেবি পেটে আসার পর রুমটার ডেকোরেশন একেবারে আলাদা হয়ে গিয়েছে। বেবি ব্লু আর বেবি পিঙ্ক রঙা সব সফট টয়েস। বিছানায় নিরিবিলি পৃথিবীর সব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে আছে ছায়া। কি মায়াবী পিচ রঙা একটা গাউন পরে আছে মেয়েটা, পেটটা দৃশ্যমান। নির্ঝর এই মুহূর্তে একটু এলোমেলো হলেও বেডরুমের দৃশ্যটা তার সব থেকে প্রিয়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে নির্ঝর। ছায়ার সামনে গিয়ে বসে। ছায়ার কপাল থেকে চুলগুলো সরিয়ে সেখানে ওষ্ঠ শোয়ায়। ছায়া চোখ খুলে তাকায়। প্রেসিডেন্ট সাহেব। নির্ঝর হাসে। হ্যাঁ প্রেসিডেন্ট সাহেবা। ছায়া এলিয়ে দেয়। নির্ঝর কিছু না ভেবেই জড়িয়ে ধরে বউকে। ছায়ার ঘাড়ে চুমু খায় অনেকগুলো। সুরসুরি লাগে। নির্ঝর জড়িয়ে রাখে ছায়াকে শক্ত করে। ছায়া একটু অবাক হয়। নির্ঝর এমন কেন করছে? কিছু কি হয়েছে বলুন? না তো। আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। নির্ঝর ছায়ার মুখোমুখি আসে। কাজের স্ট্রেস একটু বেশি। ছায়া একটু সরে যায়। শুয়ে পড়ে এখনই স্ট্রেস দূর করে দেবো আমি।
নির্ঝর তার বিবিজানের দিকে তাকিয়ে আছে। আগে থেকে মোটা হওয়ার কথা, কিন্তু সেখানে চিকন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। যার এখন নিজের ট্রিটমেন্ট প্রয়োজন সে কিনা তাকে ট্রিটমেন্ট দেবে। নির্ঝর হাসে। ছায়া ভ্রুকুচকে তাকিয়ে আছে। আসুন। নির্ঝর টাইটা খুলে ফেলে, এরপর বইয়ের পাশে শুয়ে পড়ে। ছায়া বালিশে ভার দিয়ে নির্ঝরের কপালে নিজের কোমল হাত দিয়ে ম্যাসাজ করতে শুরু করে। নির্ঝর হঠাৎ করেই ছায়ার হাত ধরে বসে। ছায়া তাকায় নির্ঝরের মুখের দিকে। নির্ঝর ছায়ার হাতে চুমু খায়। আই লাভ ইউ বিবেচান, আই লাভ ইউ। ছায়া হেসে দেয়। আই লাভ ইউ টু প্রেসিডেন্ট সাহেব। ছায়া পুনরায় নির্ঝরের মাথায় হাত রাখে। অদ্ভুত বিষয় হচ্ছে নির্ঝর ঘুমিয়ে গিয়েছে ওর হাতের ম্যাজিকে। ছায়া মাথা নিচু করে নির্ঝরের কপালে ওষ্ঠ ছোঁয়ায়, আর ওর চোখ বেয়ে ঝর্ণার বেগে পানি গড়িয়ে পড়তে থাকে। চোখ খুলে তাকায় ছায়া। আমি আপনার প্রেসিডেন্ট সাহেব। আপনার হয়ে যদি মৃত্যু আসে তাহলে আমি তাকেও গ্রহণ করব। আমার কোনো বাধা নেই তাতে। ছায়া নির্ঝরের পাশে শুয়ে পড়ে। এক জীবনে না পাওয়া সব সুখগুলো দিয়েছেন আপনি আমায়। আপনার স্ত্রীর আর কোনো আক্ষেপ নেই। সিঙ্গাপুর। ব্যালকনির রেলিং ধরে সামনে তাকিয়ে আছে রোজি। হঠাৎ করেই তার পেটে কারোর হাত অনুভব করে। রোজি ফিরে তাকায়। হোয়াট আর ইউ ডুইং, প্রিন্সেস? Nothing, darling. Just thinking about something. About your ex? No, I don't have any ex. What? Yeah, you are the only one, Mr. Harry. Wow, I mean I love you, baby. But why? Don't you have anyone? যাকে আমি চেয়েছিলাম সে আমার ভালোর জন্য সব কিছুই চাইলো, শুধু আমাকেই চাইলো না। Hey, what did you say? Nothing. Look, the moon looks pretty, right? Yeah, not more than you. রোজি হাসে। হ্যারি ছেলেটা সত্যি তাকে ভালোবাসে, হয়তো ফ্রান্সিকো সিল্ট। হেই, সব কিছু ঠিকঠাক করে গোছানো চাই। জেফরানিয়াতে 3 দিনের সফর যেন চোখে লাগার মতো হয়। ইয়েস স্যার। প্রেসিডেন্ট সারা সোজা তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। আই অ্যাম কামিং। প্রেসিডেন্ট ছাড়ার ফ্লাইট ল্যান্ড করেছে জাফরানিয়ার মাটিতে। গার্ডস তাকে ঘিরে রেখেছে। রিপোর্টার্স ঘিরে ধরার আগেই তাকে ভিলার উদ্দেশ্যে রওনা করানো হয়। গাড়িতে বসে সারা ফোন ঘাঁটছিল। হঠাৎ করেই তার মনের ভেতর একটা প্রশ্ন এলো। সে তার সেক্রেটারিকে জিজ্ঞেস করল। জীবান। জি ম্যাম। আমরা কোথায় যাচ্ছি? প্রেসিডেন্ট আমাদের জন্য সুন্দর ভিলা রেডি করিয়েছে, সেখানে যাচ্ছি। কেন আমরা চৌধুরী ভিলায় যাচ্ছি না? জি না। ও মাই গড, কেন? সেদিকে গাড়ি নিতে বলো। কিন্তু ম্যাম। যা বলছি তাই করো। ওকে ম্যাম। চৌধুরী ভিলা। বাতাসে আজ দারুণ একটা মোহনীয়তা ছড়িয়েছে। জাফরানিয়ার শীতের শুরুর দিক এটা। এখন সব রকম পাতা ঝরে যাবে, ফুলগুলোও ধীরে ধীরে শেষ হতে লাগবে। মাত্র কিছুদিন থাকবে এই হেমন্তকাল। চৌধুরী বাড়ির বাগানটা অসম্ভব সুন্দর লাগে এখন, কারণ ঠান্ডা ঠান্ডা মৃদু বাতাসে এখনো ঘাসের নিচে থাকা মাটির ঘ্রাণ মিশে যায় বাতাসে। প্রাকৃতিক প্রেমিকদের জন্য এ এক অদ্ভুত আনন্দের বিষয়। চারদিকে নানা রঙা ফুলের সমারোহ। তারই মাঝে ঘাসে পা রেখে চেয়ারে বসে আছে ছায়া। নির্ঝর নিচেই ঘাসের ওপর বসে ছায়ার পা দুটো কোলে নিয়ে ম্যাসাজ করছে। এ দৃশ্য একেবারে নতুন যে তা নয়, তবে মায়াবী বটে। ছায়া একটা দুটো করে আনার দানা মুখে দিচ্ছে। মৃদু বাতাসে তার ক্লিপ থেকে বেরিয়ে আসা ছোট্ট চুলগুলো উড়ছে। নির্ঝর পরম যত্নে বউয়ের পায়ে মালিশ করে দিচ্ছে। তেলের বাটিটা হাত থেকে রেখে ছায়ার আনার দানার বাটির দিকে চোখ রাখে নির্ঝর। এ যেন কোনো দিন শেষ না হওয়া এক দৌড় প্রতিযোগিতা চলছে। নির্ঝর ভ্রু কুঁচকে তাকায় ছায়ার দিকে। কি হচ্ছে এগুলা? ছায়া হাতের আনার দানাটা গালে দিয়ে নির্ঝরের দিকে তাকায়। এতক্ষণ সে বাগানের দক্ষিণ দিকে লেগে থাকা বড় আম গাছটার দিকে তাকিয়ে আছে। অনেকগুলো নতুন পাখির আনাগোনা হয়েছে সেখানে। দুটো পাখিতে তার চোখ আটকে গিয়েছিল। কি হচ্ছে? হাতের বাটিটা এখন আগের মতো আছে। গুনে গুনে আনার দানা খাচ্ছ বিবেজান? একটু কঠিন হয়ে বলল কথাটা। ছায়া বাটির দিকে তাকায়। তার এসব খেতে ভালো লাগে না, ঝালঝাল খেতে মন চায়। খাচ্ছি তো, এরকম কেন করছেন? আমি কি বাচ্চা নাকি? তুমি বাচ্চা নও বলছো? হ্যাঁ, আমি তো বাচ্চার আম্মু হব কিছুদিন। নির্ঝর কি বলবে? একটু শাসন করবে তার উপায় নেই। রেগে বসে থাকবে মুখ ফুলিয়ে। সেই রাগ ভাঙাতে লাগবে 2 দিন। তার চেয়ে বাবা একটু কষ্ট করে হ্যান্ডেল করাই ভালো। নির্ঝর ছায়ার হাত দুটো ধরে।
বেবিজান, তুমি তো জানো সবকিছু, তাহলে কেন বাচ্চামি করো? তোমার শরীর ভালো নেই, রক্তের শূন্যতা বেড়েছে, কালকে স্যালাইন দিয়েছি তোমাকে। এসব না খেলে যে সমস্যা, তুমি কি আমার কথা বুঝতে চাও না? খাচ্ছি তো, আমার এইগুলো খেতে। পুরো কথাটা শেষ করতে পারল না ছায়া। নিঝড়ে চোখের দিকে তাকালে তার এখনও ভয় করে। যতই এখন তাদের সম্পর্ক বদলে যাক না কেন, কিন্তু এখনও ওই চোখ দুটো তাকে ভয় পাইয়ে দেয়, বিশেষ করে ওয়ার্নিং দেওয়ার জন্য যে দৃষ্টি নিক্ষেপ করে। সরি, এভাবে কেন তাকিয়ে আছেন? দেখুন কি সুন্দর বিহঙ্গিনী। ছায়া পুনরায় বাটি থেকে আনারদানা মুখে দিল। নিঝড় মৃদু হাসে, তবে সেই হাসি দেখায় না ছায়াকে। ছায়ার বাম পায়ে পুনরায় তেল মালিশ করতে শুরু করে। বাবা, ছায়া বেশ সময় কাটাচ্ছে। অনু চা নিয়ে প্রবেশ করে বাগানে। তুমিও এসো আপু। আসছি। অনু এসে নিঝড়ের পাশে চা রাখে। ভাইয়া চা। ধন্যবাদ। এমন সময় সেখানে অয়নও চলে আসে। আমার চা কোথায় বউ? সবার জন্য আছে। অনু চেয়ারে না বসে নিঝড়ের সাথে মাটিতে বসে। বড় ভাসুর যেখানে মাটিতে বসে আছে সেখানে চেয়ারে বসেটা মানায় না। অনু, তুমি চেয়ারে বসো। না ভাইয়া থাক, এই সময়ে ঘাসগুলো বেশ সুন্দর লাগে, আর কিছুদিন পরে তো ঘাস আর দেখা যাবে না, এখানেই বসি। নিঝড় হাসে। ওদের কথোপকথনের মাঝে হঠাৎ সেখানে কিছু গার্ডস উপস্থিত হয়। মাননীয় দেশপ্রধান, মাননীয় প্রেসিডেন্ট সারা ইতিমধ্যেই চৌধুরী ভিলায় পৌঁছে গিয়েছে। নিঝড় ভ্রু কুঁচকে তাকায়। ভিলাতে কেন? নিঝড়ের প্রশ্ন শেষ হওয়ার আগেই সেখানে একজন লাস্যময়ী নারী উপস্থিত হয়। লাল ফর্মাল পোশাক পরনে, তার ঠোঁট লাল লিপস্টিক। অসাধারণ সৌন্দর্য বহন করে নারীটি। বাম হাতে ডায়রের ব্যাগ, যেটা শুধুমাত্র তার জন্য কাস্টমাইজ করে ডিজাইন করা হয়েছে। প্রায় 2 ইঞ্চি উচ্চতার হাই হিল তার পরনে। ছায়া আর অনু কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। লাস্যময়ী নারী চোখের সানগ্লাস খুলে এগিয়ে আসে। দেখে খুশি হলাম। প্রেসিডেন্ট নিঝড় চৌধুরী বইয়ের পায়ের কাছে থাকে। ছায়ার পাশে অনু তাকিয়ে, অনুও ছায়ার দিকে তাকিয়ে আছে। নিঝড় উঠে দাঁড়ায়। প্রেসিডেন্ট, আমাদের সৌভাগ্য যে আপনি আমাদের দাওয়াত গ্রহণ করেছেন। ছাড়া বাঁকা হাসে। ও কাম অন নিঝড়, আমরা বন্ধু, এত ফর্মাল হওয়ার কিছুই নেই। বউকে বেশ ভালোবাসেন তাই না? বউদের ভালোবাসতে হয় মিস সারা। দেখতে পাচ্ছি। তোমার মতো হাজবেন্ড ম্যাটেরিয়াল পুরুষ কোথায় পাওয়া যাবে বলো তো? না মানে আমিও বিয়ে করতাম আর কি। ছায়া উঠে দাঁড়িয়ে নিঝড়ের হাত ধরে ওর পাশে দাঁড়ায়। ডিয়ার প্রেসিডেন্ট, ফ্রান্সিসকোর সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আমার হাজবেন্ড পৃথিবীতে একজনই আছে, সেটা আমার হাজবেন্ড। আপনি তার মতো কাউকেই পাবেন না, সরি। তার থেকে ভালো পেতে পারেন নাও, না হলে খারাপ, তার মতো সে একজনই আছে, তাই না হাজবেন্ড? নিঝড় হাসে, ছায়ার কোমর জড়িয়ে ধরে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো বিবেচা। বুঝলাম। আমি প্রেসিডেন্ট সারা। আমি মিসেস চৌধুরী মেহরিন ছায়া, আপনাদের জাফরানিয়ার প্রেসিডেন্টের একমাত্র স্ত্রী। দেখা হয়ে খুশি হলাম ছায়া। নিঝড়, আমার বেডরুম। নিঝড় অয়নের দিকে তাকায়। অয়ন এগিয়ে আসে। মিস সারা, আপনার জন্য আমরা সাধারণত একটা ভিলা তৈরি করেছি। আগামী 3 দিনের সফরে আপনি সেখানেই থাকবেন। এছাড়া আপনার জন্য সেখানে আমি সকল প্রকার আয়োজন করেছি। ও সরি, জীবন হয়তো আমাকে ঠিকঠাক ইনফরমেশন দেয়নি। পেছনে দাঁড়িয়ে থাকা জীবন অবাক। সে ঠিক ইনফরমেশনই দিয়েছিল, কিন্তু প্রেসিডেন্টের বলা কথা, এখন তো সেটাকে মিথ্যা বলাও যাবে না। মিস সারা, আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি। ও অয়ন, সাসে জেন্টলম্যান ইউ আর। কিন্তু অনেক দিন পর বন্ধুর সঙ্গে দেখা হলো। নিঝড়, তুমিই চলো না পৌঁছে দিতে। আমাকে তো এয়ারপোর্টে তোমার স্বাগতম জানানো উচিত ছিল। নির্ঝর অয়নের দিকে তাকায়। অয়ন ওয়ার্কলি হাসে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। এগেইন নাইস টু মিট ইউ মিসেস ছায়া। সারা সেখান থেকে বেরিয়ে যায়। ছায়া নিঝড়ের দিকে তাকায়। বিবেজান, তুমি অনুর সঙ্গে সময় কাটাতে থাকো, আমি আসছি দ্রুত। ছায়া কিছুই বলে না। নিঝড় বেরিয়ে যায়। অনু ছায়ার পাশে এসে দাঁড়ায়। চিপকু প্রেসিডেন্ট। অয়ন ওদের থেকে একটু সরে এসে কাউকে ফোন করে। 2 রিং হতেই কল তুলে নেয় সে। তোমাকে সব ডিটেলস দিয়ে দিয়েছিলাম, তাহলে প্রেসিডেন্ট সারা চৌধুরী ভিলায় কেন এলো? স্যার,
আমি জানি না, আমি তো সব ঠিকঠাক দিয়েছি, এই দেখুন। লোকটা অয়নকে ইনফরমেশনগুলো পাঠায়। আশ্চর্য, এখানে তো সব কিছু ঠিকই আছে। তাহলে শীতে জাফরানিয়ার আমন্ত্রণ আর বসন্তের ফ্রান্সিসকোর আমন্ত্রণ, এটা স্বাভাবিক, কিন্তু এবার বছর আমাকে এই আমন্ত্রণ করাটা একটু অবাক করলো আমাকে। সারার কথায় নিঝড় কোনো উত্তর দিল না। তার মন রাস্তার দিকে। সারা পাশ ফিরে নিঝড়ের দিকে তাকায়। কপালে একটা ভাঁজ পড়ে আছে তার। সুদর্শন কপালে এই ভাঁজটা বেমানান। প্রেসিডেন্ট সাহেব স্ত্রীকে বড্ড ভালোবাসেন, তাই না? হ্যাঁ। দেখেই বোঝা যায়। খুশি হলাম। পৃথিবীর সবাইকে জানাবেন নাকি যে আপনি ভালোবাসেন আপনার স্ত্রীকে? সম্ভব হলে পুরো পৃথিবীকে জানাতাম আমার স্ত্রী ছায়াকে আমি ভালোবাসি। সারা মৃদু হাসল। তখনই গাড়িটা থেমে গেল। সারা সোজা তাকায়। অসম্ভব সুন্দর একটা বাড়ি। চলে এসেছে, নামুন। ধন্যবাদ। সারা নেমে দাঁড়াতে নিঝড় আর অপেক্ষা করে না এক মুহূর্তও। সেখান থেকে গাড়ি ঘোরায়। সারা তার মুঠোফোন হাতে নেয়। তুমি অনেক চালাক নিঝড়, কিন্তু ভালোবাসার সামনে অত্যন্ত দুর্বল বটে। দেশপ্রধানদের দুর্বলতা থাকতে নেই। ড্রাইভ করে ভিলার ফেরার পথে রাস্তার পাশে তাজা লাল গোলাপের দেখা মিলল। রাজধানীতে সাধারণত ফুলের দোকানগুলোতে বিক্রেতারা দামি ফুল রাখতে পছন্দ করে। লাল গোলাপগুলো তেমন দেখা যায় না, এগুলো নাকি সস্তা ফুল। জনগণের ভেতর চলতে থাকা এই মানসিকতা নির্ঝর বদলাতে চায়নি কখনো। কিন্তু তার বউয়ের পছন্দ এই লাল গোলাপ। পৃথিবীর সব ভালোবাসা একত্রে করতে পারে মানুষ, সেটা বোঝে না। অনেক সময় কম টাকায় বেশি ভালোবাসা কিনতে পাওয়া যায়। বোকা মানুষ এসব বোঝে না। নির্ঝর ফুলগুলো সব কিনে নিল। এরপর ভিলার উদ্দেশ্যে রওনা করলো চৌধুরী ভিলায়। ছায়া শাশুড়ি আর দাদি শাশুড়ির সাথে বসে বসে বাদাম খাচ্ছে। তিনজন মিলে মেতেছে পুরাতন আমলের এক সাদা কালো সিনেমা দেখায়। জাওহিদা চৌধুরীর প্রিয় সিনেমা এটা। ছায়া কি মজা পেয়েছে সেটা ছায়াই জানে। অনু তো বসে বসে বোরিং হচ্ছে। আসলে এই রোমান্টিক জনচার চলচ্চিত্রটাকে ছায়া হাস্যকর বানিয়ে দিয়েছে। এই প্রথম ছায়া আর আনিকা বেগম এক দলে আর জাওহিদা চৌধুরী অপর দলে। রিনিতা বেগম অনুর পাশে বসে বসে এদের এসব দেখছে। বরাবরের মতোই তিনি নীরব হয়ে। আমার ভাবের বিরোধিতা করার স্বভাব কখনো যাবে না। হ্যাঁ, ঘরের ভিতরে আস্তে সিরিয়াল চলে আর আমরা নাকি টাকা খরচ করে টিভি দেখি। আজব। হ্যাঁ সেটাই, কখন হলে ভালো হতো। ওদের কথার মাঝেই ছায়া হেসে দেয়। ওদের কথা শুনেছ আম্মু? কি আজব। শিমুল আমি খাচ্ছি, আমার মন বলছে তুমিও খাচ্ছ। হ্যাঁ এটাই বলছিলাম, আমি খাচ্ছি পারুল, তুমিও খাও। সায়েন্স গাছের মাথায় উঠে তাদিন তাদিন ডান্স করছে। তোমরা কি বুঝবে, এটা ওরা দুজন দুজনের ভালোবাসার টানে মন দিয়ে কথা বলেছে। তোমরা এসব বুঝে কি? হ্যাঁ, এখনই তো ডিস্কো পেয়েছো, এগুলো দেখেই নাচো। এমন সময় কিচেন থেকে কফির মগ হাতে অয়ন লিভিং রুমে প্রবেশ করে। ওয়াও, আজকের দৃশ্য উল্টো হাবি চাচির সঙ্গে মিলে দাদিকে রোস্ট করছে। ইস অয়ন ভাই, আমি দাদিকে রোস্ট কোথায় করলাম? আমি তো রোস্টের মশলা পোড়ার গন্ধ পাচ্ছি তোমার পাশ থেকে হবি। জাওহিদা চৌধুরী মুখ ফুলিয়ে বসে আছে। ছায়া সেটা দেখে হাসি বন্ধ করে নেয়। ও দাদি, শিমুল পারুলের ভালোবাসা শোনার চেয়েও খাঁটি, একেবারে অয়ন ভাই ওর মতো, তাই না বলো? ইসছি, আমি পারুল নই ছায়া, তবে তোমার দেবরের কথা বলতে পারছি না। এসেছে আমার বিশ্ব সুন্দরী। আমি যদি শিমুল হই তুমি পারুল হতে পারত। ছায়া বাদাম মুখে দিতে দিতে বলে। কথা কিন্তু একেবারে 100% সত্যি অনু আপু। ছায়া তুমিও। না না না, আমি তো তোমার পক্ষে কথা বলছি আপু। তুমি ছাড়া অয়ন ভাইয়ের জীবনে অন্য কেউ আসলে তুমি তো তাকে নিজের হাতে খুন করতে, তাই না বলো? হ্যাঁ, কথাটা ঠিক। ছায়া একটু অয়নের দিকে তাকায়। অয়ন অনুর দিকে তাকিয়ে আছে, ভাবছে আমার বউ আমার থেকে ডেঞ্জারাস হলো কবে। এমন সময় সেখানে নির্ঝর প্রবেশ করে, হাত ভর্তি লাল গোলাপ নিয়ে। লিভিং রুমে সবাইকে একসঙ্গে বসে থাকতে দেখে একটু লজ্জা পায়। ছায়া গোলাপগুলো দেখে ফিক করে হেসে দেয়। নির্ঝর এগিয়ে গিয়ে ফুলগুলো খুলে একটা বের করে সব পরিবারের প্রতিটা নারীর হাতে তুলে দেয়। এরপর ছায়াকে দেয়। এরপর ছায়ার পাশে বসতে বসতে বলে, গোলাপগুলো সুন্দর ছিল তাই নিয়ে এলাম। আনিকা বেগম ছেলের কথায় উত্তর দিলেন, আহারে, ছেড়ে আমার বইয়ের জন্য কিছু আনলে ছোট হয়ে যেত না। কাজে তুই ছায়ার জন্য এনেছিস, এটা স্বীকার করতে আপত্তি করিস না।
বউকে ভালোবাসলে স্বামী ছোট হয়ে যায় না, বুঝলি? নির্ঝর মাথা নুইয়ে হাসল। ছায়ার মনের মাঝে প্রশান্তির বাতাস বইয়ে গেল। এত ভালো শ্বশুরবাড়ি হয় বুঝি? রাতের ডিনার শেষ করে সবাই যে যার রুমে চলে গিয়েছে। প্রেসিডেন্ট সারা রাতের ডিনার সেরে রুমে প্রবেশ করে। তার সেক্রেটারি তার পাশেই আছে। ইতোমধ্যে আশেপাশে সব সিকিউরিটি সিস্টেমের কাছে সারা ঘুমিয়ে আছে। সারা নাইট গাউনটা খুলতে ভেতরে আরেকটা পোশাক পরিহিত তার। ঠিক আছে আমি। জি ম্যাম, কিন্তু একটা কথা। কি কথা? রিস্ক হয়ে যাবে না? রিস্ক না নিলে জীবনে উন্নতি হবে কি করে? তুমি সব লাইট অফ করেছো তো? জি ম্যাম। মেইন ডোরে সব আমার গার্ডস তো? জি ম্যাম। ওকে। ছাড়া হালকা করে দরজা খুলে অন্ধকারের ভেতর দিয়ে বেরিয়ে আসে ভিলা থেকে। বাহিরে তার জন্য গাড়ি অপেক্ষা করছিল। সে গাড়িতে উঠে রওনা করে তার উদ্দেশ্যর পথে। চৌধুরী ভিলা। ছায়া নীরের রুমে। ছায়া নির্ঝরের ঘাড়ে মাথা রেখে সামনে তাকিয়ে তারা দেখছে। আজ আকাশে কোনো চাঁদ নেই, অর্থাৎ আমাবস্যা লেগেছে। ছায়ার চোখ বেয়ে পানি শুধু গড়িয়ে পড়ছিল নিঃশব্দে। তার পেটের ভেতর অতিরিক্ত যন্ত্রণা শুরু হয়েছে। মাথা, ঘাড়, কাঁধের দিকটা কেমন অসাড় হয়ে আসছে। হয়তো প্রেশার কমে গিয়েছে। নির্ঝর এতটা সময় সামনে তাকিয়েছিল। হঠাৎ করে ছায়ার দিকে ফিরে ওকে কান্না করতে দেখে ঘাবড়ে যায় সে। বেবিজান, এই তাকাও, কি হয়েছে? ছায়া, তাকাও। ছায়া নির্ঝরের পরনের টি শার্টটা খামচে ধরে যন্ত্রণায় যে সে মুখ ফুটে কিছু বলবে সেই শক্তিটুকু সঞ্চয় করতে পারছে না ছায়া। কোথায় কষ্ট হচ্ছে? ছায়া চোখ বন্ধ করে নির্ঝরের বুকে মাথা ঠেকায়। অনেক কষ্ট করে মুখে উচ্চারণ করে, প্রেশার কমে গেছে বোধ হয়। নির্ঝর ছায়াকে পাজা কোলে তুলে রুমে নিয়ে আসে। ছায়াকে বিছানায় বসিয়ে দেয়। তুমি বসো, আমি আসছি। নির্ঝর দ্রুত নিচে থেকে ডিম, দুধ, আরও কিছু খাবার আর বরফ নিয়ে আসে। ছায়াকে খাইয়ে দিয়ে ছায়ার ঘাড়ে বরফে ছেঁকা দিতে থাকে। ধীরে ধীরে ছায়ার প্রেশার ঠিক হয়, পেটে ব্যথাটাও কমে আসে। নির্ঝর প্রায় 2 ঘন্টা যাবৎ ছায়ার সেবা করে চলছে। রাত তখন গভীর। সেও ক্লান্ত। সারা দিন কাজ করে রাতে একটু ঘুমাতে পারে না ছায়ার জন্য। ছায়া নির্ঝরের হাত ধরে বসে। আর কত, এবার ঘুমান। আপনার জন্য আমারই কষ্ট হয় মাঝে মধ্যে। আপনার বিরক্ত লাগে না? নির্ঝর ছায়ার কপালে গাঢ় চুমু খায়। মোটেই না, কষ্ট কেন লাগবে? আমার জীবন তুমি। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কিভাবে? ছায়া একটু কষ্ট করে নির্ঝরের দিকে ফিরে তাকায়। নির্ঝরের হাত দুটো ধরে ওর চোখের দিকে তাকায়। শুনুন প্রেসিডেন্ট সাহেব, আমাদের সময় ঘনিয়ে আসছে। আমি দিন দিন নিজের অবস্থা বেশ বুঝতে পারছি। আমার হয়তো ওটিতে জ্ঞান থাকবে না, কিন্তু আপনি আমার আগে আমাদের বাচ্চাটার কথা ভাববেন। এমন বলো না বিবেচান, তোমাকে ছাড়া আমি শূন্য। এমন আবদার করো না যে পূরণ করা সম্ভব নয়। আমি জানি, কিন্তু ও আমাদের অংশ, এটা ভুলে যাবেন না। নির্ঝর বউকে জড়িয়ে ধরে। ছায়া নির্ঝরের মাথায় চুমু খায়। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে নির্ঝরের চুলে। প্রেসিডেন্ট সাহেব, এই জীবনে আমার চাওয়ার সত্যি কিছু নেই। আপনি আমার সব দিয়েছেন। অন্ধকার পল্লীতে অনেক কড়া সিকিউরিটি বেষ্টিত সেই ভয়ানক কারাগার, যেখানে আসতে গেলে প্রয়োজন পড়ে ঘোর অপরাধের। এটা কিছুটা রাজবংশীয়ভাবে তৈরি করা হয়েছিল। আগে এরকম ভয়ানক কারাগার দেখা গেলেও বর্তমান এতটা ভয়ানক কারাগার দেখা যায় না। প্রেসিডেন্ট সারা এবং তার সেক্রেটারি দাঁড়িয়ে আছে কারাগারের বাহিরে। তুমি কি ব্যবস্থা করেছো? জি ম্যাম, পাওয়া যাবে ভেতরে গেলে। ওকে চলো। সারাকে নিয়ে পেছন দিক দিয়ে সেক্রেটারি ভেতরে চলে আসে। আদনান কোথায়? ওকে সর্বোচ্চ সুরক্ষায় রাখা হয়েছে। দেখা করব কিভাবে? জেলারকে টাকা দিয়েছি, আপনার কাছে 20 মিনিট আছে। আপনি আপনার তথ্য বের করে চলে আসুন ম্যাম। মাথার ওপর একটা মাত্র বাতি নিবু নিবু জ্বলে। চারদিকে কোনো জানালা দরজা নেই। পুরাতন এক পোশাক পরে মেঝেতে বসে আছে আদনান। এক সময়ে যার জীবনে চাকচিক্যের অভাব ছিল না। প্রেসিডেন্ট সারা এগিয়ে যায়। আদনান। মাথা তুলে তাকায় আদনান। আপনি এসেছেন? আসতে আমাকে হতোই। আমাকে দিয়ে প্রয়োজন বুঝি ফুরায়নি? আমি তোমাকে মুক্ত করতে পারি। মুক্ত হওয়ার শখ নেই। বন্দি দশাকে আমি মেনে নিয়েছি। আমার তোমার সঙ্গে জরুরি প্রয়োজন আছে আদনান। এই দশায় আমি কি আর সাহায্য করতে পারি আপনাকে? সারা একটু হাসে। ভোরের সূর্য উদয় হলো জাফরানিয়ার বুকে।
শীত আসবে আসবে বলছে, তাই ভোরের দিকে একটু বেশি ঠান্ডা পড়ে। নির্ঝর ছায়ার শরীরে ঠিকঠাক করে চাদর টেনে দেয়, এরপর আবার বিবিজানকে জড়িয়ে নেয়। ছায়া একটুও নড়াচড়া করে না, চুপচাপ ঘুমিয়ে আছে। দুনিয়ার কোনো চিন্তা তার নেই। নির্ঝর ঘুম ঘুম চোখে ছায়ার কপালে চুমু খায়। বাচ্চা আসার পর ছায়াকেই বাচ্চা বানিয়ে দিয়েছে নির্ঝর। তার মনে হয় তার স্পর্শ সোজাসুজি তার বাচ্চার গায়ে লাগবে। আশ্চর্যের বিষয় হলো, নির্ঝরের স্পর্শ ছায়ার শরীরে আসতেই পেটের ভেতরের বাচ্চাটা কেমন নড়াচড়া শুরু করে। সে বুঝতে পারে তার বাবা তার কাছেই আছে। নির্ঝর ছায়ার পেটের দিকে তাকায়, বাচ্চাটা হয়তো নড়ছে, খুব বোঝা যায় সেটা। নির্ঝর সেখানে হাত রাখে। সত্যি বাচ্চাটার নড়াচড়া অনুভব হয় নির্ঝরের। এ এক অদ্ভুত মায়া, যা কাটানো সম্ভব নয়। নির্ঝরের চোখে পানি চিকচিক করে ওঠে, গলা ধরে আসছে। এটা তার বাচ্চা, সে কিভাবে পারবে ওকে মারার জন্য অনুমতি দিতে? কিন্তু এই সুখটা যে যার জন্য উপভোগ করবে, সেই যদি জীবনে না থাকে, তবে নির্ঝরকে কি হবে? এলোমেলো আর অগোছালো ভাবনা সব, মাথা কাজ করে না এসব ভাবলে। নির্ঝর বউয়ের কপালে গালে চুমু খায়, যেন ভীষণ ভালোবাসা প্রকাশ করতে চাইছে বউকে। সকাল সকাল অয়ন উঠে নির্ঝরকে কল করে। হ্যালো ভাই, আজ ফেস্টিভ্যালের প্রথম দিন, আপনাকে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, কিন্তু এটা বিকাল থেকে শুরু না? না, সকাল থেকেই শুরু হবে। ঠিক আছে। অয়ন কল কেটে নিচে এসে দেখে অনু ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে রেখেছে, বাকিরাও সেখানে আছে। আব্বু, বড় আব্বু, সবাইকে যেতে হবে। আজ কিছু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাফরানিয়ার সংস্কৃতিকে তুলে ধরা হবে। আনিকা বেগম প্লেটে খাবার তুলতে তুলতে বলেন, ছায়া কি যেতে পারবে? আমরা তো সবাই আছি, ভাবির খেয়াল রাখতে পারবো না? ছায়ার শরীরটা বেশি একটা ভালো না। সমস্যা নেই, আমাদের বাড়িতে ছায়া আসার পর এটা প্রথম শীতের আগমনী উৎসব, ওকে না নিয়ে গেলে হয় নাকি? জাহিদা চৌধুরী কথায় সবাই একমত হলেন। সকাল সকাল হাজবেন্ডের মিষ্টি ডাকে ঘুম ভাঙ্গে ছায়ার। বিবিজান, বিবিজান, ঘুম থেকে ওঠো। ছায়া নড়ে চড়ে ওঠে, তবে চোখ খোলে না। বিবিজান, উঠুন। কেন? প্রেসিডেন্ট সারা এসছে, আমাকে শীত উৎসবে নিয়ে যাবে। তুমি যাবে না? প্রেসিডেন্ট ছাড়ার কথা শুনে ছায়া এক লাফে উঠে বসে। কি? কোথায় এসেছে? আপনি কোথাও যাবেন না, আপনি আমার সঙ্গেই যাবেন, কোনো স্যারের সঙ্গে না। নির্ঝর বউয়ের কাণ্ড দেখে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারে না। হাসছেন কেন? কোথায় সারা? আসেনি। তাহলে? মিথ্যা বলেছে। উঠুন, ফ্রেশ হতে হবে। নির্ঝর ছায়াকে পাজা কোলে তুলে নেয়। আল্লাহ, কি করছেন? নামায়, আমি ভারী হয়ে গেছি। তুমি ভারী হও আর যাই হও, সারা জীবন তোমার ভার বইতে আমি বাধ্য। ছায়া হাসে, তার বরটা পাগল। নির্ঝর নিজ হাতে ছায়াকে ফ্রেশ করিয়ে দেয়। নির্ঝর একটা বাসন্তী রঙের শাড়ি নিয়ে আসে ছায়ার সামনে। এটা পরবে আজ? শাড়ি পরে সামলাতে পারি না, কষ্ট হয়। আচ্ছা, ঠিক আছে। নির্ঝর গিয়ে একটা ঢিলে ঢালা গাউন নিয়ে আসে। এটা পরো। ছায়া রেডি হয়ে নেয়। নির্ঝর খুব যত্ন করে ছায়ার লম্বা চুলগুলো বেনি করে দেয়। বেনিটা কোনো মতেই পারফেক্ট নয়, তবুও ছায়ার কাছে এই বেনিটা ভীষণ প্রিয়। ছায়া শুধু আয়নার ভেতর নির্ঝরকে দেখছে। তার বরটা পাগল হলেও শুধু তার এবং তার। দুজন রেডি হয়ে নিচে নেমে আসে। জাহিদা চৌধুরী ছায়াকে দেখে বলে, আমার ছায়ারানী একেবারে তৈরি হয়ে এসেছে দেখি। ছায়া হাসে। দুজন গিয়ে ব্রেকফাস্ট টেবিলে বসে। অনু আপু, তুমি শাড়ি পরবে না? পারবো। যাও না, শাড়ি পরে আসো। ব্রেকফাস্ট শেষ করি তারপর। সবাই বহুদিন পর একটু খুবই ভালো সময় কাটায়। নবরত্ন নদীর সচ্ছল পানি, নীলব আভার পাশে অসংখ্য গাছের সবুজ ছায়া এবং সবুজভাবে যেন জায়গাটাকে আরও সুন্দর করে তোলে। এ নদীর পাশেই বহুদূর বিস্তৃত একটা জায়গা তৈরি করা আছে। সেখানেই সাজানো হয়েছে অনুষ্ঠানের মহল। চারিদিকে অসংখ্য মানুষের আনাগোনা শুরু হয়েছে। শীতের আগমনীতে অসম্ভব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। যে সকল প্রেসিডেন্টকে দাওয়াত দেওয়া হয়েছিল ইতোমধ্যে তারা উপস্থিত হয়েছেন। তাদের ঠিকঠাকভাবে অনুষ্ঠানের ভিআইপি লাউঞ্জে নিয়ে বসানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে চৌধুরী পরিবারের সবাই এসে উপস্থিত হয় সেখানে। ছাড়া চৌধুরী পরিবারের সবাইকে দেখে এগিয়ে আসে। আন্টি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। মা, তুমি কেমন আছো?
ভালো। নির্ঝর কোথায়? একটু পর আসবে। এটা কি ঠিক? যার জন্য পুরো অনুষ্ঠান সেই লেট? তার দায়িত্বে ভাগ নিয়েছে ছায়া এবং ওদের অনাগত বাচ্চাটা, একটু যে সমস্যা হবে। প্রেসিডেন্ট সারা কিছু বলে না। অনু অয়নের হাত ধরে বলে, উনি উধাও প্রেসিডেন্ট তো? উনি হচ্ছে বাবার হোটেলে থেকে বড় হয় এক পাপা কি পরে বাবার পর হুট করেই ক্ষমতা পেয়ে গিয়েছে। কেমন করে দেশ চালায় আল্লাহ মালুম। আপনি জানেন না, মেয়ের বুদ্ধি আছে, তবে একটু ন্যাকামি করে বেশি। মেয়েরাই ন্যাকামি করে বেশি। আপনার বউ কোথায় ন্যাকামি করে? আমার বউ তো আলাদা, এই জন্যই না আমার বউ। গাড়িতে বসে আছে নির্ঝর এবং ছায়া। ছায়া বুঝতে পারছে না তারা এখানে কেন বসে আছে। নির্ঝর ছায়ার পেটে হাত রেখে কতক্ষণ ধরে আদর করেই চলেছে। আমরা যাব না? এত ব্যস্ত কেন? ও মা, ব্যস্ত কেন হব? এখানে এইভাবে দাঁড়িয়ে আছি কেন? খুশিতে। প্রেসিডেন্ট সাহেব চলুন না। হ্যাঁ চলবো। আর একটু পর সবাই যখন এন্ট্রি করে নেবে, অনুষ্ঠান শুরু হলে এরপর তখন ভিড় থাকবে না। এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে? দেখাবো কিভাবে ঘুমাই। না থাক, আপনার মাথায় দুষ্টু বুদ্ধি ঘুরপাক খায় শুধু। নির্ঝর হাসে। ছায়া সেই হাসির দিকে তাকিয়ে থাকে। লোকটা বেশ কম হাসে, কিন্তু যতটুকু হাসে ততটুকুই যেন শান্তি। আবহাওয়া হুট করেই মেজাজ খারাপ করেছে। হঠাৎ করে আকাশ কালো হয়ে মেঘ ঘনিয়ে এসেছে। ছায়া গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছে। নির্ঝর বাহিরের আবহাওয়া দেখে ভাবছে ভিলার দিকে ফিরবে। হুট করেই ছায়া চিৎকার করে ওঠে। নির্ঝর কিছুটা ভয় পেয়ে যায়। বিবিজান কি হয়েছে? ছায়া নির্ঝরের হাত শক্ত করে চেপে ধরে। আমার যন্ত্রণা হচ্ছে। মুহূর্তের ভেতরে ছায়া ঘেমে গিয়েছে। নির্ঝর লক্ষ্য করল মেয়েটা জামার নিচে ভিজে গিয়েছে। নির্ঝর অপেক্ষা না করে দ্রুত ড্রাইভ শুরু করে। ওদিকে মরণ বৃষ্টি শুরু হয়েছে, তীব্র আকার ধারণ করেছে। রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য। নির্ঝর দ্রুত ফোন বের করে অয়নকে কল লাগায়। ভাই তুমি কোথায়? অয়ন, আমার কথা শোন। তোর ভাবির সমস্যা হয়েছে, আমি হসপিটালে যাচ্ছি। আমাকে নিয়ে দ্রুত হসপিটালে আয়। আল্লাহ, কি হলো? এক্ষুনি আসছি। অয়ন ফোন কেটে দ্রুতই পরিবারের কাছে চলে আসে। ততক্ষণে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। অয়ন অনুষ্ঠানের উপস্থাপিকাকে বলে, প্রেসিডেন্ট সাহেব, কোনো একটা জরুরি কাজে আটকে গেছে। আজকের মতো সবার কাছে ক্ষমা চেয়ে নেবেন প্লিজ। কিন্তু স্যার। কিন্তু নেই ম্যাডাম, প্লিজ বোঝার চেষ্টা করুন। অয়ন বেরিয়ে যায় সবাইকে নিয়ে। হসপিটালে পৌঁছাতে ছায়া নির্ঝরের হাতে খামচি দিয়ে রক্ত বানিয়ে ফেলেছে। যন্ত্রণা সহ্য করতে না পেরে নির্ঝরের হাতে সবটা রাগ খাটিয়ে দিয়েছে। তবে নির্ঝরের ভেতর এখন সেই ব্যথার অনুভূতিও কাজ করছে না। সে এখন পাগল প্রায়। হসপিটালে পৌঁছে নির্ঝর ছায়াকে নিয়ে দ্রুতই ভেতরে চলে আসে। ভিজে গেছে সে। ডক্টর দ্রুত ছায়াকে ওটিতে নেয়। তবে ছায়া নির্ঝরের হাত ছাড়তে চাইছে না। স্যার আপনিও আসুন, ম্যাম হয়তো ভয় পাচ্ছে। ঠিক আছে। নির্ঝরও যায় ভেতরে। এটা শুধুমাত্র নির্ঝরের জন্যই সম্ভব ছিল। ছায়ার জন্য সময় খুবই কম ছিল, কারণ সে অলরেডি বিপদের মুখে পড়ে গিয়েছে। ওটি থেকে ছায়ার চিৎকার আর চিৎকার শোনা যায় শুধু। চৌধুরী পরিবারের সবাই হসপিটালে উপস্থিত হয়েছে। অনু ভাবছে এতটা কষ্ট। অনু রিনিতা বেগমের পাশে এসে বসে। মা, ছায়া শুধু চিকিৎসার করে চলেছে এত কষ্ট করে। প্রায় 20টা হাড় ভাঙার সমান ব্যথা সহ্য করতে হয় এই সময়টায়, বুঝেছো মেয়ে? আল্লাহ। এরপরে একটা সন্তান পৃথিবীতে আসে। বুঝো মায়ের কাছে সন্তান কত দামি হয়? হ্যাঁ তাই তো। ঘণ্টাখানেক পর ওটি থেকে ভেসে এলো নবজাতকের কান্নার আওয়াজ। আনিকা বেগম এতক্ষণ দোয়া করছিলেন। বাচ্চার কান্না শুনে স্বস্তির নিঃশ্বাস নিলেন। ততক্ষণে হসপিটালে এসে পৌঁছাচ্ছে ছায়ার বাবা মা। ওটির ভেতরে ডক্টর বাচ্চাটাকে ক্লিন করে পরিষ্কার কাপড়ে মুড়িয়ে নির্ঝরের সামনে নিয়ে এলো। একটা ছোট্ট মেয়ে সন্তান, কনগ্র্যাচুলেশন স্যার। নির্ঝরের চোখে পানি। কি নাজুক মেয়েটা, কতটা মায়াবী। নির্ঝর হাত পেতে মেয়েটাকে কোলে নেয়, কপালে চুমু খায়। আমার স্ত্রী অতিরিক্ত ধকল গেল যে, আপাতত জ্ঞান নেই। কেবিনে শিফট করছি, ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর। এটা এতটা সহজভাবে হয়ে যাবে ভাবিনি ওদের। তবে ওনাকে রক্ত দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্লিজ আপনারা রক্তের ব্যবস্থা করুন।
নিঝড় একবার বউয়ের দিকে তাকায়, একেবারে নেতিয়ে পড়েছে। নিচু হয়ে ঘাম জড়ানো কপালে চুমু খায় সে। বিবেচন, ধন্যবাদ এত বড় একটা উপহার দেওয়ার জন্য। নির্ঝর তার ফুটফুটে মেয়েটাকে নিয়ে বাহিরে চলে আসে। সবাই অধীর আগ্রহে বসেছিল। নির্ঝরের কোলে বাচ্চাটাকে দেখে আনিকা বেগম সহ সবাই ইমোশনাল হয়ে পড়ে। আনিকা বেগম তার নাতনিকে কোলে নেন। মাশাল্লাহ, আমার ঘরে পরি এসেছে, পরি। নির্ঝর অয়নের দিকে তাকায়। রক্ত লাগবে অয়ন? এক্ষুনি ব্যবস্থা করছি ভাই। কেটে গেছে প্রায় 4 ঘন্টা। ছায়াকে ক্যাবিনে শিফট করা হয়েছে। বাহিরে বৃষ্টির শেষে ঝলমলে আলোর দেখা মিলল। আকাশের অবস্থা একেবারে পরিষ্কার, যেন বৃষ্টি কখনো হয়নি। ছায়ার জ্ঞান ফিরেছে। পাশে নির্ঝর এবং বাবুকে দেখে মৃদু হাসে। নির্ঝর বাবুর দিকেই তাকিয়েছিল। হঠাৎ করে পাশ ফিরে ছায়ার চোখে চোখ খোলা দেখে ফিরে বসে সে। বিবেচন, ঠিক আছো? হ্যাঁ। দেখো আমাদের বাবু। ছায়া হাসে। নির্ঝর আবার বউয়ের কপালে চুমু খায়। ধন্যবাদ। ছায়া উত্তরে আবারও হাসে। এমন সময় ছোট্ট মেয়েটা কান্না করে ওঠে। ও কান্না করছে বিবেচন, কি করতে হবে? উতলা হয়ে ওঠে নিচে নির্ঝর। প্রথম অদক্ষ বাবার যেমন আচরণ সেটাই করছে নির্ঝর। তখন কেবিনে প্রবেশ করে রাবেয়া বেগম। মা, তুই ঠিক আছিস? হ্যাঁ। রাবেয়া বেগম এগিয়ে আসেন। বাবা, ওকে আমার কাছে দাও, ও খাবে এখন, এই জন্য কান্না করছে। জি। নির্ঝর বাবুটাকে শাশুড়ির কোলে তুলে দেয়। রাবেয়া বেগম মেয়েকে সোজা করে বাবুকে কোলে তুলে নেয়। নির্ঝর সবটা পর্যবেক্ষণ করছে। ছোট্ট বাচ্চাটা মায়ের উষ্ণতা পেয়ে কেমন কান্না থামিয়ে দিল। ছায়া ক্লান্ত, তারপরেও অন্য হাতটা দিয়ে বাচ্চাটার মাথায় হাত বুলালো। রাবেয়া বেগম দেখছেন তার বাচ্চা মেয়েটাও এখন মা হয়ে গেছে। একে একে সবাই এসে ছায়াকে দেখে গেল। দিনের শেষে ধরণীর বুকে তখন রাতের আধার নেমেছে। ছায়া ঘুমিয়ে আছে, তার পাশে ছোট্ট বাচ্চাটা। দুইজন মায়াবী। নির্ঝর যেন এদের মুখশ্রী দেখেই রাত কাটিয়ে দেবে। এত মায়া কোথা থেকে আসে? এত মায়া করতে হয় বুঝি? নির্ঝর 2-1 মিনিট পর পর একবার বাবুর গালে একবার বউয়ের গালে চুমু খাচ্ছে। তার হয়েছে চুমু খাওয়া কাজ। আল্লাহর রহমতে ছায়া এবং বাচ্চা দুজনেই এখন সুস্থ। ডক্টর বলেছে পরিপূর্ণ খাবার খেলে ছায়া আবার আগের মতো চাঙ্গা হয়ে যাবে। তার জন্য ছায়াকে বেশি বেশি খাবার খেতে হবে। নির্ঝর ঘড়িতে চোখ বুলায়। রাত তখন 12টা বাজে। সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে সে। হসপিটালে সে আছে, এই জন্য নির্ঝর এবার উঠে জানালার কাছে চলে আসে। ফোনে অয়নের নাম্বার ডায়াল করে। হ্যালো ভাই, বলো। ঘুমিয়ে গেছিস? না, কাজ করছি। আজকের ইভেন্টের ফুটেজ চেক করছি। প্রেসিডেন্ট সারা কোথায়? চলে গিয়েছে। এত দ্রুত? হ্যাঁ, কোনো কাজ হয়নি আপনাদের সাথে দেখা করে। নির্ঝর বাঁকা হাসে। সে ভাবতে পারেনি এমন কিছু হবে। আসলেই তোমার পত্নীর তারিফ না করে পারি না। তাহলে এবার আদনানের ব্যবস্থা করা যাক। একেবারে করা যাক। নির্ঝর হাসে। কলটা কেটে সে ফিরে চায়। বউ বাচ্চা শান্তিতে ঘুমিয়ে আছে। এর থেকে শান্তির কি হতে পারে? এই দৃশ্য লক্ষ কোটি টাকার চেয়েও দামি নির্ঝরের কাছে। রাতে বাবুর ডাইপার পরিবর্তন করতে করতে ঘুম হলো না নির্ঝরের। ওদিকে ছায়ারানী ঘুমিয়ে, তার কোনো দিকে খেয়াল নেই। সকাল তখন 8টা বাজে। চোখ খুলে নিজের পাশে বাবুকে না দেখে ছায়া একটু চিন্তিত হয়ে পড়ে। এমন সময় সোফায় নজর পড়ে। নির্ঝর অতি সাবধানে বাচ্চাটাকে কোলে নিয়ে কাত হয়ে ঘুমিয়ে আছে। ছায়া হেসে ডাক দেয়, এই যে শুনছেন? নির্ঝর অতিরিক্ত সজাগ ঘুমিয়েছে। ছায়ার মৃদু আওয়াজেই সে উঠে যায়। হ্যাঁ বলো বিবেচন। ছায়া যেদিকে সেদিকে না তাকিয়ে ঘুমের ঘোরে নির্ঝর অন্যদিকে তাকিয়ে কথা বলছে। ছায়ার মায়া হলো, লোকটা কত করবে তার জন্য। এদিকে আসুন, আমি এইদিকে। ও, আমার বউ ওদিকে। নির্ঝর উঠে চলে আসে ছায়ার পাশে। বসুন। ছায়া হাত বাড়িয়ে নির্ঝরের গাল স্পর্শ করে। ঘুম হয়নি রাতভর, এত কষ্ট কেন করেন? আসুন, পাশে শুয়ে পড়ুন। দিন বাবুকে দিয়ে, ওকে দিয়ে শুয়ে পড়ুন। বউয়ের শাসন কণ্ঠ শুনে নির্ঝর পাশে শুয়ে পড়ল। ঘুমান। ছায়া বাবুকে হালকা করে পাশে শুয়ে দিল। বাবুর দিকে ফিরে শুয়ে পড়ল। আর আমি? আপনি এখন পরের সাবজেক্ট। ইস। ছায়া হাসে। ঘুমান, আমি আছি তো। ছায়া বাম হাত
নিঝড়ের হাতে রেখে বলে, দুটোই বাচ্চা।